ওকে, নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ওয়ার্ল্ড ফুটবল লাইভ, যেখানে আমরা এরকম 12টার বৈঠক, আরেকটাও বলতে পারেন আমাদের 12টার বৈঠক, এই শো এর নাম, যেখানে অবশ্যই আমরা যেরকম বললাম ওয়ার্ল্ড ফুটবল নিয়ে আলোচনা করি। এবং এইটা আমাদের চতুর্থ এপিসোড আজকে। এবং ওয়ার্ল্ড ফুটবলে বিগত কিছু দিন ধরে অনেক কিছু ঘটে যাচ্ছে, মানে আমরা একদিন কাটাচ্ছি, কোনো না কোনো একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে যাচ্ছে, এবং অবশ্যই বড় ম্যাচেসও সামনে আসছে ঠিকই। বাট সেই যদি ইনজুরির লিস্টটা আপনাদেরকে দেখাই, তাহলে অবশ্যই আপনারাও অবাক হয়ে যাবেন, আমরা তো অবাকই আছি। রোহান দা সেই দায়িত্ব নিয়েছে, আজকে পুরো ইনজুরি লিস্ট আমাদেরকে বলবে। বাট হ্যাঁ, জোকস অ্যাপার্ট, যদি আমরা কথা বলি, ইম্পর্টেন্ট কিছু ম্যাচেস সামনে আছে, এবং আজকের ওয়ার্ল্ড ফুটবল শোটা কিন্তু বলতে পারেন বেশ ইম্পর্টেন্ট। ইউসিএল প্রিভিউ অবশ্যই হবে, তারপর লা লিগার রেস কিরকম চলছে, টটেনহাম হটস্পার তারা কি রেলিগেট হতে পারে, এটা কিন্তু একটা বড় শখ, এই ডেকেডের বড় শখ। টটেনহাম হটস্পার রেলিগেশন, ইনজুরি তো বললাম, স্পেশালি হাবিস সিকোন্সের ইনজুরি, রিয়াল মাদ্রিদের অফ ফর্ম, বার্সেলোনার প্রায় লা লিগা টাইটেল ছুঁয়ে নেওয়া, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা অবশ্যই করবো। অবশ্যই আর কিছু ঘন্টা আগে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে, সবকিছু নিয়ে আলোচনা করব। তাও প্রথমেই ইউসিএল দিয়ে শুরু করতে হচ্ছে, এবং ইউসিএল এর সব থেকে অ্যান্টিসিপেটেড ম্যাচের যদি কথা বলতো, এই ম্যাচটা ফাইনাল হতে পারতো। এই ম্যাচটা মানে ফাইনালের মতো একটা ম্যাচ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমরা সেমিফাইনালে দেখতে চলেছি। একটা ভালো টিম বেরিয়ে যাবে দুর্ভাগ্যবশত, বাট স্টিল হ্যারি কেনের বায়ার্ন মিউনিখ ভার্সেস উসমান দেম্বেলের পিএসজি। এবং যদি ম্যানেজারদের কথা বলি, ভাসো কোম্পানির বায়ার্ন মিউনিখ, এবং আহ, অবশ্যই লুইস এনরিকের কিন্তু পিএসজি। এবং দুটো কোচেরই যদি কথা বলতে, কোচ অবশ্যই বলবো, বাট প্রথমেই আমি আসবো রোহানদার কাছে। রোহানদা, স্টেকস আর হাই, এবং এই দুটো টিমের যে কথা বলো, মিডফিল্ড বা ফ্রন্ট ফোর নেক্সট লেভেলের, তো কি দেখতে পাচ্ছ? আমার তো মনে হচ্ছে যে অ্যাটাকিং দিকটা আমি ছেড়েই দিচ্ছি, ডিফেন্স যাদের ভালো হবে হয়তো তারাই ম্যাচটা বের করতে পারবে, কারণ এদের অ্যাটাক দুর্ধর্ষ। বাট রোহানদা, কি মনে হয় এই ম্যাচ নিয়ে? খুবই হাই ভোল্টেজ ম্যাচ যেটা তুমি দিয়ে শুরু করলে, যে এই ম্যাচটা ফাইনালের মতো ফাইনাল ম্যাচ। আমরা বলে থাকি যে ফাইনাল বিফোর দ্য ফাইনাল, সেরকম একটা ক্লাস এটা। অ্যান্ড খুব ওপেন ফুটবল আশা করছি, বিকজ দুটো টিমই যেরকম ভাবে খেলে এসেছে, স্পেশালি বায়ার্নের সাথে রিয়েলের যে সেকেন্ড লেগের ম্যাচটা ছিল, ওফ কি ওয়াটা ম্যাচ! মানে ওরকম ম্যাচ দেখার জন্যই আমরা রাত রাত জেগে থাকি। বায়ার্নের কাছে আমি বলবো বায়ার্ন একটু এগিয়ে থাকবে পিএসজি থেকে, যদিও পিএসজি রিসেন্ট টাইমসে ইউসিএল জিতেছে, তাদের কাছে ডিফেন্ড করার একটা ইয়ে রয়েছে যে আমাদের ট্রফিটা যেন ঘর ছাড়া না হয়, ঘর থেকে না বেরোয়। বাট আমি বলবো বায়ার্নের কাছে এক্সপিরিয়েন্সে গত যে পাওয়ারটা রয়েছে, সেইটা আই গেস বায়ার্নের এগিয়ে থাকবে। বায়ার্নের কাছে ট্রেবেল শেষ করার একটা সুযোগ আছে। তারা পোকার, আই থিঙ্ক ডিএফবি পোকারের ফাইনালে স্টুটগার্টকে খেলবে। আর লিগ তো তারা আই গেস করেই নিয়েছে, ঘরে তুলেই নিয়েছে। অ্যান্ড এটা অবশ্যই একটা ট্রেবেলের হাতছানি রয়েছে। সবাই তো আর্সেনাল হয় না, যে চারটে ট্রফি থেকে দুটোতে এসে এখন জানি না কি হবে। বাট বায়ার্নের কাছে অবশ্যই একটা বড় সুযোগ। জামাল মুসিয়ালা, মাইকেল ওলিস, হ্যারিকেনের মতো প্লেয়াররা যেখানে রয়েছে, গোলের পর গোল তো আমরা আমরা ওপেন প্লে আশা করছি। মানে দুটো টিমেরই যা ইয়ে রয়েছে, অ্যাটাকিং প্রাওয়েস রয়েছে, তো সেখান থেকে গোল হয়তো বেশি হবে। বাট যেটা তুমি বললে, ডিফেন্স যে ভালো করবে, বা ওই একটা গোলের ডিফারেন্স যেটা আমরা রিয়েলের ম্যাচটাতে দেখলাম, একটা গোলের ডিফারেন্স অনেক কটা গোল হয়েছে, সেরকম ভাবেই হয়তো ম্যাচটা বেরোবে। আই সি বায়ার্ন গোয়িং থ্রু টু দ্য ফাইনাল। অ্যান্ড অন্যদিকে দেখা যাক কে হয়। বাট হ্যারিকেনের কাছে, যার এত বছর ধরে ট্রফির খাড়া আমরা বলে থাকি, হ্যারিকেনের ঘরে যদি একটা ট্রেবেল ওঠে, আই গেস ওয়ার্ল্ড কাপের আগে হ্যারিকেনের জন্য একটা খুব বড় একটা বুস্ট হবে। ইংল্যান্ড কি করবে ওয়ার্ল্ড কাপ জানি না, সেটা পরের ব্যাপার। বাট আই থিঙ্ক বায়ার্ন উইল গো থ্রু টু দ্য ফাইনাল। বাট একটা অত্যন্ত ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা। একদমই তাই, স্নেহাশিস দা। এই পিএসজি ভার্সেস বায়ার্নে কিন্তু একটা দারুণ ম্যাচ আপ আছে, মাইকেল ওলিসে ভার্সেস নুনো মেন্ডেস। মানে এটা দেখার জন্য কিন্তু আমরা একদম। সবাই মুখিয়ে আছি। একটা ট্র্যাডিশনাল রাইট উইঙ্গারের যা কাজ হয়, মানে কাটিং করে ঢুকে শুট করবে, এবং এটা সবাই জানে যে কাটিং করে ঢুকে শুট করবে, বাট সামহাও কিন্তু তাকে আটকানো যায় না, তার এতটাই পেস বা তার এতটাই রিয়াকশন টাইম ভালো। বাট তার এগেনস্টে দাঁড়িয়ে থাকবে নুনো মেন্ডেস, প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। বেস্টই বলা যেতে পারে, তিনি যেভাবে ক্রিয়েটিভ রোলও প্লে করেন, ডিফেন্সিভ রোলও প্লে করেন। তো এই ম্যাচ আপ নিয়ে কি বলতে চাও? হ্যাঁ, একদমই যেমন তুমি বললে, আই থিঙ্ক পিএসজির কাছে যে দুটো সাইড ব্যাক আছে, এদিকে হাকিমি আছে, আই থিঙ্ক টপ দুটো সাইড ব্যাক ওয়ার্ল্ডের।
ইফ নট দ্য বেস্ট টপ 2 তো অবশ্যই তারা তাদের নিজস্ব পজিশনে। তো সেই জন্য অবশ্যই ওলিসির জন্য একটা চ্যালেঞ্জ হবে। বাট যে ফুটবলটা অলিসি খেলছে আই থিঙ্ক এক্সেলেন্ট, যে কনসিস্টেন্সির সঙ্গে খেলছে। তুমি যদি লাস্ট ম্যাচটা দেখো, আই থিঙ্ক 4টে টিমই, যে সেমিফাইনালে যারা 4টে টিম খেলছে সেই 4টে টিমই কিন্তু জিতে আসছে তাদের লাস্ট ম্যাচগুলো। তুমি দেখো আর্সেনাল নিউক্যাসলকে হারিয়েছে, এটা বড় উইন তাদের জন্য, 1-0 তারা জিতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদও কিন্তু হারতে হারতে অ্যাটলেটিকো বিলবাওকে ঠিক 3-2 জিতে গেছে। পিএসজি 3-0 ডমিনেটিং অ্যানজাসেবেল। আর বায়ার্ন তো আমি ছেড়েই দিলাম, 3-0 হারছিল মেন্সের কাছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে 4টে গোল করেছে, তারপর 4-3 জিতে গেছে। মানে কেন তারা চ্যাম্পিয়ন জার্মানির প্রুভ করে দিয়েছে, এবং আই থিঙ্ক সেটাই পিএসজির জন্য এনাফ সংকেত যে তারা কি অ্যাটাকিং ফোর্স নিয়ে আসছে। যদিও পিএসজি ঘরে মাঠে খেলা আজ, বাট স্টিল ইজি হবে না। যেমন রোহন বললো, আমিও একমত, ওপেন প্লে এক্সপেক্ট করছি, গোল অবশ্যই হবে, বাট দুটো টিমই কিন্তু ক্ষমতা রাখে গোল করার। এমন নয় যে যে গোল করবে সে একেবারে গেমটা শেষ করে দেবে, এমন নয়। এবং খুব একটা কিন্তু আমার মনে হয় তফাৎ হবে না কে কার ঘরে খেলছে। অবশ্যই ফ্যান একটা বড় ফ্যাক্টর হবে, একটা অ্যাটমসফিয়ার, হোস্টেল অ্যাটমসফিয়ার দুই জায়গাতেই হবে। আমরা জানি বায়ার্নে কিরকম অ্যাটমসফিয়ার হয়, আমরা এত বছর ধরে ফুটবল দেখে আসছি, ইউরোপিয়ান ফুটবল, স্পেশালি একটা ইউসিএল এর মতো নাইটে কিরকম অ্যাটমসফিয়ার সেটা আমাদের জানা আছে। পিএসজি তো আমরা জানি কিরকম হয়, তো সেইটা একটা বড় ফ্যাক্টর হবে। বাট স্টিল একটা টপ টপ গেম আশা করছি, এবং সেখানে নজর থাকবেই। মানে পিএসজির দিক থেকে তুমি যদি দেখো, অবশ্যই ডেমবেলে, হাকিমি, এবং অবশ্যই নুনো মেন্ডেস, তুমি যার কথা বললে, এদিকে অলিসে, হ্যারি কেন, লুইস ডিয়াজ, এক্সেলেন্ট। তো অনেক নাম, জামেল মুসিয়ালাও আছে ওখানে, জামাল মুসিয়ালা। তো অনেক নাম, স্টার স্টাডেড টিম, বাট এক্সেলেন্ট। একদমই তাই। পিএসজি মিডফিল্ডে, হ্যাঁ পিএসজি মিডফিল্ডে ভিতিনিয়া বলো বা একদম বায়ার্নের একটা হয়তো একজনকে মিস করবে, সার্জ গ্নাব্রি, তার একটা ইনজুরি হয়েছে, বাট তার জায়গায় ঠিক। অবশ্যই জামাল মুসিয়ালা থাকবেন। এবং একটা ইন্টারেস্টিং জোশুয়া কিমিচ ফ্যাক্ট, কি ইমপ্রুভ করেছে ছেলেটা, জোশুয়া কিমিচ এক্সেলেন্ট। হ্যাঁ জোশুয়া একদম। কিমিচ। এবং একটা ইন্টারেস্টিং ও ফ্যাক্ট যে এই ম্যাচে ফার্স্ট লেগে কিন্তু ভিনসেন্ট কোম্পানিকে সাইড লাইনে পাচ্ছে না বায়ার্ন মিউনিখ, তাকে আচ্ছা, কিন্তু সাসপেনশনের জন্য তাকে বাইরে বসে থাকতে হবে। এবং এইটাই হয়তো একটা ফ্যাক্টর হতে পারে ফার্স্ট লেগের জন্য। বাট অবভিয়াসলি সেকেন্ড লেগ হচ্ছে অ্যালায়েন্স এরিনাতে, বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ডে, সেটা অবশ্যই হয়তো কিছুটা স্বস্তি দেবে। বাট স্টিল এই দুটো টিমের এগেন্স্ট, এই দুটো টিমের যখন ম্যাচ হচ্ছে, আপনি আগে থেকে কিছুই বলতে পারবেন না কে জিতবে। প্রবাবলি ফাইনাল হওয়ার কথা ছিল, বাট আমরা হয়তো সেমিফাইনাল দেখছি। বাট আমরা ফার্স্ট সেমিফাইনাল এটা দেখছি, বাট সেকেন্ড সেমিফাইনালে যদি কথা বলতে হয়, তাহলে অবশ্যই এই দুটো টিমের কথা না বলেই কি করে হবে। অনেকেই কিন্তু বলছেন যে বোরিং ম্যাচ হতে চলেছে, কিন্তু একদমই না। দেখুন, এরা এই দুটো টিমেরই যদি কোচেদের দেখে, তাহলে মানে একদম ট্যাকটিক্যাল এর দিক থেকে কিন্তু প্রচন্ড সুপিরিয়র। মিকেল আর্তেতা, তার সামনে কিন্তু ডিয়েগো সিমিওনে। অবশ্যই অ্যাটলেটিকো মাদ্রিদ একটা স্বপ্নের দৌড় ডিয়েগো সিমিওনের আন্ডারে। আগে এই ক্লাব যেসব জিনিস ইমাজিনও করতে পারতো না, ডিয়েগো সিমিওনে কিন্তু এই জিনিসগুলো রিয়েলিটিতে কনভার্ট করে দেখিয়েছেন। আমরা অবশ্যই তো বড় বার্সেলোনা, হয়ে গেলাম এই সিমিওনোকে দেখতে দেখতে, অ্যাটলেটিকোর কোচ হয়ে। ছোটবেলাতেও একদম। দেখতাম, আজ এখনো দেখছি। এখনো দেখছি। বাট হ্যাঁ, এই বার্সেলোনাকে হারিয়ে বার্সেলোনার বহু কাঙ্ক্ষিত ইউসিএল ড্রিমকে আহ, শেষ করে সেমিফাইনালে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এবং তার এগেনস্টে আর্সেনাল। ট্রোলস ব্যান্টার সব অ্যাসাইড, আর্সেনাল কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগে ওয়ান অফ দ্য বেস্ট সাইড, এবং লাস্ট স্পোর্টিং ম্যাচেও কিন্তু তারা এই জিনিসটা দেখিয়েছে। বাট ট্যাকটিক্যাল দিক থেকে যদি দেখতে হয়, তাহলে কে এগিয়ে থাকবে, এটাই কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হবে। রোহনদার কাছে আসবো। রোহনদা, আর্সেনাল নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ, কাকে দেখছো ফাইনালে? ওয়েল আই উড সে আর্সেনাল, কারণ ওদের খিদেটা আই গেস এইবার অনেক বেশি। মানে বিগত এত বছর ধরে ব্যান্টার সহ্য করে খালি আই থিঙ্ক ওরা এই লাস্ট কয়েক বছরে এফএ কাপ অনেকবার জিতেছে, বাট মেজর ট্রফি যেটা বলে থাকি আমরা সেরকম তো কিছু নেই আর্সেনালে। তো আই গেস এইবার তাদের কোয়াড্রাপল কথা ছিল, সেখান থেকে এখন দুটোতে সে ঠেকেছে। তো আই গেস এখন প্রিমিয়ার লিগের যে অবস্থা, সিটি এখন আই গেস সবকটা ম্যাচ যদি জেতে, আর্সেনাল জেতে, তাহলে গোল ডিফারেন্সের ওপর থাকবে, গোল ডিফারেন্সে সিটি এগিয়ে যাবে। তো সেটাও তাদের হাতছাড়া হতে পারে। তো আই গেস সেই খিদেটা আর্সেনালে অনেক বেশি থাকবে। অবশ্যই অ্যাথলেটিকো একটা বড় নাম, রিসেন্ট কয়েক ইয়ার্সে তারা ভালো করেছে, বার্সেলোনাকে হারিয়ে তারা ইয়েতে অন দ্য ওয়ে টু দ্য সেমিফাইনাল। বাট আর্সেনাল যে দিক থেকে যেরকম ভাবে গোটা সিজনটা ফুটবল খেলেছে, লাস্ট কয়েকটা ম্যাচে তাদের হয়তো একটুখানি পদস্খলন টাইপের হয়েছিল, বাট আই থিঙ্ক তারা এই ফিরিয়ে নিয়ে রিগ্রুপ করে তারা ম্যাচটা বার করবে।
বাট যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ইপিএল এর যে প্রেশার, ম্যাচের পর ম্যাচ যেটা প্রেশার, সেইটা আই গেস আর্সেনাল অনেক বেশি অ্যাথলেটিকোর থেকে। অ্যান্ড ইপিএল এও জেতার প্রেশার রয়েছে, এটাও জেতার প্রেশার রয়েছে, হাতের সামনে দুটো মেজর ট্রফি জেতার হাতছানি। সেই প্রেশারটা কতটা ভালো করে আর্টেটা তার ছেলেরা ম্যানেজ করে ম্যাচটা খেলে সেটা দেখার। সিমিওনি অবশ্যই একটা ট্যাকটিক্যাল জিনিয়াস, আর যদি একটা গোল করে দেয়, যদিও আমরা সেই পার্ক দাবাস ফুটবল আমরা 2016-17 ওর সময় দেখেছি, অনেকই দেখেছি সিমিওনির থেকে, বাট এখন তাও তারা অনেকটা খেলে, অনেকটা অ্যাটাকিং ফুটবল খেলে। বাট তাও যদি এখন ফার্স্ট 10-15 মিনিটে গোল পেয়ে যায় অ্যাথলেটিকো, গোল শোধ করা কিন্তু আর্সেনালের কাছে যথেষ্ট কঠিন হবে। সিমিওনে সেই খেলাটা যথেষ্ট ভালো জানেন। আর্সেনালের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা থাকবে, যদি প্রথমে তারা গোল তুলে নিতে পারে, তখন কিন্তু হয়তো অ্যাথলেটিকো কিছুটা হলেও প্রেসারে পড়ে যাবে। বাট এটাও কিন্তু যথেষ্ট ভালো। আমি বলবো ওই অন্যদিকে যে সেমিফাইনালটা বায়ার্ন পিএসজি, সেটা যদি 90 রেট করি, এইটাকে আমি 85 রেট করবো ইন টার্মস অফ নিউট্রাল পার্সপেক্টিভ ম্যাচটা দেখার জন্য। বাট এটাও যথেষ্ট ইন্টারেস্টিং ম্যাচ হবে। আই সি আর্সেনাল গোয়িং থ্রু দ্য ফাইনাল, এন্ড সেখানে বায়ার্ন উইনিং দ্য চ্যাম্পিয়ন্স লিগ। একদমই তাই। এবং আর্সেনালের ডিফেন্সের যদি কথা বলতে আলাদা করে সত্যি করে কিছু বলার নেই। অত্যন্ত সলিড ডিফেন্স, এবং যেই সেট পিস ট্যাকটিক্স এ খেলে এই দুটো দলই। সেই সেট পিস রুটিন যখন আ করা হয় তখন কিন্তু সেরকম অ্যাকর্ডিং প্লেয়ার লাগে যে একটা ভালো সেট পিস টেকার হবে, একটা ভালো প্লেয়ার যে সেট পিস গুলোকে মিট করতে পারবে, ক্রস গুলোকে মিট করতে পারবে। তো আর্সেনালে মোটামুটি কিন্তু এই সমস্ত রসদ আছে, এবং ওইভাবেই টিমটাকে বানানো হয়েছে। ইন্টারেস্টিং হবে, বাট হ্যাঁ, আমারও ভোটও থাকবে আর্সেনালের দিকে। কিন্তু ডিয়েগো সিমিওনে একটা ইন্টারেস্টিং কথা বলেছে প্রেস কনফারেন্সে যে এই মুহূর্তে ইউরোপের ৩ টে বেস্ট টিম হচ্ছে বায়ার্ন, পিএসজি এবং আর্সেনাল। অবশ্যই তারা নিজেদেরকে একটুখানি আন্ডারডগস হিসেবেই দেখছেন, বাট আমরা সকলেই জানি যে অ্যাটলেটিকো মাদ্রিদ যদি নিজের ফরম্যাটে খেলতে পারে, ডিয়েগো সিমিওনে যদি ট্যাকটিক্স কাজ করতে পারে, তাহলে কিন্তু যেকোনো টিমকেই তাদের আটকানো সম্ভব। বাট স্টিল দেখা যাক কি হতে পারে। প্রথম লেগের পরেই বোঝা যাবে যে জল কোথায় গড়াচ্ছে। বাট হ্যাঁ, আমিও আর্সেনালের দিকে যাবো। বাট স্নেহাশিসদার কাছে যাইনি, এটার একটা কারণ হচ্ছে যে নেক্সট পয়েন্টটা আমরা আলোচনা করবো, সেখানে পুরোটাই স্নেহাশিসদাকে টানতে হবে। কারণ আমরা কেউই গতকালের ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ দেখিনি। ফার্স্ট হাফ দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাট হ্যাঁ, মানে দারুণ ব্যাপার স্নেহাশিসদা, আমরা দুটো সিজন পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেডকে। 2023-24 লাস্ট খেলেছিল, 24-25 এবং 25-26 খেলা হয়নি। আবার 2026-27 এর দিকে কিন্তু এগোচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, এবং অনেকে আমাদের দর্শক বন্ধুরা ম্যান ইউ ফ্যান থাকবে। তাদের জন্য যদি কালকের ম্যাচটা একটুখানি সাম আপ করে দাও। খুবই ভালো, আই থিঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা জয় চ্যাম্পিয়ন্স লিগে, নিজেদের আরেক কদম এগিয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের দিকে। কারণ লিভারপুলও কিন্তু জিততে শুরু করেছে, এবং তুমি যদি দেখো সেম পয়েন্টে ছিল কালকের ম্যাচের আগে, 3 এবং 4 নম্বর পজিশনে লিভারপুল এবং ইউনাইটেড। তো এই ম্যাচটা জিতে সেম গেম খেলে কিন্তু 3 পয়েন্টের লিড হয়ে গেল ইউনাইটেডের, তো তারা এখন 3 নম্বর স্থানে আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা খুব খুব ইম্পর্টেন্ট উইন আই থিঙ্ক। আমি বলবো না যে খুব ভালো খেলা হয়েছে, আই থিঙ্ক শুরুটা ভালো ছিল। প্রথম গোলটা যেটা আমরা দেখেছি কর্নার থেকে খুব ভালো একটা গোল ছিল, এবং তারপরও একটা দুটো সুযোগ ছিল, গোল লাইন ক্লিয়ারেন্স এভরিথিং, আমাদের একটা গোল লাইন ক্লিয়ারেন্স এবং আরো একটা দুটো সুযোগ, সেখান থেকে হয়তো ওখানে 2-0 3-0 করে নেওয়া যেত। কিন্তু ব্রেনফোর্ড কিন্তু গোলটা খাওয়ার পর কিন্তু এক্সেলেন্ট কামব্যাক করেছিল, অনেকগুলো ভালো সুযোগ পেয়েছিল। আই থিঙ্ক সেরেল এমিন্স এক্সেলেন্ট পারফরমেন্স ওয়ান সেকেন্ড, মানে এই ওনানাকে সরিয়ে দিয়ে লেমেন্সকে সাইন করানো। আমরিম জানি না, তার কোচিং নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, বাট আমরিমের সাইনিং কিন্তু এখনো মতো অনেক কাজে দিয়েছে ইউনাইটেডকে, প্রত্যেকটা সাইনিং কিন্তু খুব ইউটিলিটি সাইনিং। হ্যাঁ, এবং এই যে মানুষের তুমি ছবি দিয়েছো ক্যাসমিরো, মানে আমি তো আজ থেকেই ভাবছি মানুষকে কিভাবে রিপ্লেস করবে ক্লাব। যে ফুটবলটা খেলছে ক্যাসমিরো এই সিজনে প্রত্যেকটা ম্যাচে, মানে সিডিএম হিসেবে অ্যাজ আ ডিফেন্ড করছে যেভাবে বল, যেভাবে লিডারশিপ দেখাচ্ছে, যেভাবে গোল করছে। আমি যদি খুব ভুল না করি 9টা গোল হয়ে গেছে, মানে দেখাচ্ছে যে মানে বাকি যে সিডিএম তাদের কম্বাইন করলেও টপ, তারপর যারা দুজন আছে রাইস আরেকটা কে আছে, তাদের কম্বাইন করলেও তার থেকে বেশি গোল। একটা সিডিএম যদি 8-9টা গোল করে দেয় ক্লাবের হয়ে, আর কি চাই। তো আই থিঙ্ক ক্যাসিমির একটা অন্য লেভেলে ফুটবল খেলছে। আই থিঙ্ক ব্রাজিলের জন্য, সেটা ব্রাজিল সাপোর্টার হিসেবে খুব ভালো সাইড ওয়ার্ল্ড কাপ ইয়ারে। বাট আগামী বছর যখন আর থাকবে না, ক্যাসিমিরো জানিয়ে দিয়েছে যে তিনি আর ইউনাইটেড থাকছেন না, এটাই লাস্ট সিজন। কে আসবে, কে রিপ্লেস করবে এই প্লেয়ারের রোলটা কে পূরণ করবে আমি জানি না। আই থিঙ্ক ক্লাবকে একটা ভালো ডিসিশন নিতে হবে, যাতে প্রপার একজন বা দুজন মিডফিল্ডার সাইন করানো হয়, যাতে এই রোলটা ফুলফিল করা যায়। বাট এক্সেলেন্ট। আর আর ইউনাইটেডে খেলা হবে, ব্রুনো ফার্নান্ডেজ অ্যাসিস্ট করবেন, এটা তো হয় না। তো আরেকটা গেম, আরেকটা অ্যাসিস্ট,
আই থিঙ্ক 19 নম্বর অ্যাসিস্ট হয়ে গেল। আই থিঙ্ক আর একটা অ্যাসিস্ট করলে ইকুয়াল হয়ে যাবে দ্য অল টাইম রেকর্ড ইন আ সিঙ্গেল প্রিমিয়ার লিগ সিজন। আর আশা করছি আর দুটো করবেই, তো আই থিঙ্ক রেকর্ড ভেঙে দেবে। আর এখন রেকর্ড আছে আই থিঙ্ক কেডিবি মানে কেভিন ডে ব্রুইন এবং থিয়েরি অনরির নামে হয়তো। তো এক্সেলেন্ট সিজন। সেস্কো গোল করেছে, খুব হ্যাপি সেস্কোর জন্য। সেস্কো কিন্তু ধীরে ধীরে তুমি দেখো যতগুলো সুযোগ পেয়েছে লাস্ট মোমেন্টে কিন্তু গোল করছে, তো সেটা একটা ভালো। কাল কুনা ছিল না, কুনার একটা আই থিঙ্ক হিপ ফ্লেক্সার আছে, খুব বড় ইস্যু না, মাইকেল ক্যারিক জানিয়েছে, তো সেটা একটা ভালো। বাট কুনা স্টেডিয়ামে ছিল, স্টোরি দিয়েছে, তো সেটা একটা ভালো রিজন। এবং আমাদ আই থিঙ্ক প্রথম গোলটা না, যেটা সেস্কোর গোলটা তুমি যদি দেখো, আমাদ কিন্তু নিচে গিয়ে ডিফেন্ড করেছিল, একটা ফুল ফ্লেজেড ডিফেন্স, সেখান থেকে বলটা কেড়ে নিয়ে গিয়ে কিন্তু উঠে গিয়ে তারপর গোলটা হয়েছে। তো খুব ভালো একটা গেম। কিন্তু আবারও বলছি, ব্রেনফোর্ড কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। ব্রেনফোর্ড কিন্তু একটা মিড টেবিল ক্লাব হতে পারে, কিন্তু তাদের ফুটবল কোয়ালিটি কিন্তু খুব ভালো। তারা কিন্তু দুমদাম বড় ক্লাবদের হারিয়ে দেয়। এবং ইউনাইটেডের কিন্তু একটা বড় চাপ অলওয়েজ থাকে লাস্ট 4-5 বছরে, যখন তারা ব্রেনফোর্ড এগেনস্টে খেলে, সেটা হোম ম্যাচ হোক কিংবা অ্যাওয়ে ম্যাচ। তো ব্রেনফোর্ড কিন্তু কালো একটা ভালো ম্যাচ খেলেছে। আই থিঙ্ক যে থিয়াগো বলে স্ট্রাইকারটা, সেও কিন্তু ব্রাজিল, সেও কিন্তু কাল একটা ভালো গেম খেলেছে। সেটা একটা পজিটিভ আবার ব্রাজিলের জন্য, যে থিয়াগো স্ট্রাইকারটা অ্যাটলিস্ট আছে, যে একটা প্রপার স্ট্রাইকার, যে প্রিমিয়ার লিগ এতগুলো ম্যাচ খেলেছে। তো যাই হোক, ব্রাজিলের জন্য অনেকগুলো ভালো সাইন কালকে দেখলাম। বাট ওভারঅল ইউনাইটেডের জন্য হ্যাপি যে তারা 3 নম্বর স্থানটা মোটামুটি পাকা করে ফেলেছে। আই থিঙ্ক আর 3-4টে ম্যাচ যদি তারা নিজেদেরকে ধরে রাখতে পারে, গ্যারেন্টিড ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। এবং হোপফুলি সেটা আরো বেটার প্লেয়ার সাইন করতে সুবিধা হবে ক্লাবের জন্য পরের মৌসুম। একদমই পুরোনো যারা হেভি ওয়েটস তারা ফিরে আসুক, এবং ব্রাজিলের জন্য এই জিনিসটা সেমই, জাস্ট লাইক ম্যানচেস্টার ইউনাইটেড। বাট হ্যাঁ, ওয়ান্ডারফুল ডে ফর ব্রাজিলিয়ান ফুটবল, কারণ অনেক আমরা এরকম প্লেয়ার দেখেছি যারা কিন্তু জ্বলে উঠেছে। হোপফুলি ব্রাজিলের জন্য কিছু ভালো নিউজ আমরা পাবো, তো যেরকম অনেক ইনজুরি থেকে একটা বড় সেটব্যাক বিশ্বকাপের আগে, বাট স্টিল হোয়াট আ ডে ফর ম্যানচেস্টার ইউনাইটেড। এবং যারা এই লয়াল সমর্থকদের জন্য কিন্তু এর থেকে ভালো কিছু হতে পারে না। ধীরে 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 তারা ফিরে আসছে একদম টপ টায়ারে, হুইচ ইজ দ্য বেস্ট। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ সেই টপ টায়ার। বাট হ্যাঁ, আমরা যখন প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলছি এবং আমাদের নেক্সট যে টপিকটা, সেটা অবশ্যই এই ছবিটা দেখে খুব একটা ভালো লাগবে না, ঠিকই। কারণ এবং এটাই বিশ্বকাপের আগে একটা চেনা ছবি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ম্যাচে যেন মনে হচ্ছে যে এই ম্যাচে একটা বড় প্লেয়ার ইনজুর্ড হয়ে যাবে। আবি সিমন্সের ইনজুরি, এবং এইটা কেন রেখেছি আপনারা হয়তো জিজ্ঞেস করবেন, কারণ এত প্লেয়ারই ইনজুর্ড হয়েছে, বাকিদের কেন ছবি রাখি? লামিন ইয়ামাল, এমবাপে, অনেকেই ইনজুর্ড হচ্ছেন। এই ইনজুরিটা কিন্তু বলতে পারেন একটা বড় ধাক্কা। প্রথমত তো অনেক বড় ইনজুরি, থার্ড গ্রেড এসিএল ইনজুরি, এবং এটা থেকে রিকভার করতেই মোর দ্যান আ সিজন লাগে। এবং সেখান থেকে অবশ্যই টটেনহামের যে লাস্ট 4টে ম্যাচ বাকি আছে, 4টে ম্যাচ বাকি আছে তো ইপিএল এ। 4টে ম্যাচ, মনে হয় লাস্ট 4টে না? হ্যাঁ। হ্যাঁ, লাস্ট 4টে ম্যাচ যে বাকি আছে, এবং তারপরে যে নেদারল্যান্ডস এর ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন আছে, কোনোটাতেই জাভি সিমন্স থাকতে পারছে না। ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেলেন। এবং টটেনহামের যদি কথা বলতে হয়, তারা কিন্তু এখনো সেই রেলিগেশন জোনে আছে, যতক্ষণ না মানে এই লেটেস্ট টেবিল যেটা বলছে 18 নম্বর স্থানে তারা আছে। ওয়েস্ট হ্যাম একটা ম্যাচ জেতাতে কিন্তু তারা 17 নম্বরে চলে গেছে, এবং 2 পয়েন্ট পিছনে আছে এখানে টটেনহাম, এবং এটা কিন্তু একটা চিন্তার বিষয়। হয়তো এই ডেকেডের সবথেকে বড় আপসেট আমরা দেখতে পারি যদি টটেনহাম রেলিগেট হয়ে যায় চ্যাম্পিয়নশিপে। বাট এটা নিয়ে আসবো আমি রোহানদার কাছে। রোহানদা, টটেনহামের যদি এটা বলো, এই বাকি যে 4টে ম্যাচ বলো, টাফ হতে চলেছে, কারণ পরের ম্যাচ সম্ভবত অ্যাস্টন ভিলার সাথে, এবং অ্যাস্টন ভিলা টপ 5 ক্লাব এখন Yes. ইপিএল এর রাইট নাও। টাফ হতে চলেছে, এবং হাবি সিমন্স যিনি অবশ্যই টটেনহামের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, তাকে পাচ্ছে না টটেনহাম লাস্ট 4টে ম্যাচের জন্য। কি মনে হচ্ছে, টটেনহাম কি রেলিগেশন বাঁচাতে পারবে? আই থিঙ্ক বাঁচিয়ে নেবে, কারণ 2 পয়েন্ট আই থিঙ্ক দেয়ার আর 2 পয়েন্টস বিহাইন্ড ওয়েস্ট হ্যাম। হ্যাঁ, তো বাট পরের ম্যাচগুলো অ্যাস্টন ভিলা, লিডস, টটেনহাম, লিডস, চেলসি, এভারটন সবকটাই কিন্তু টাফ খেলা। বাট যেটা তোমার আর কি, মানে কি বলতে পারো তুমি, টটেনহামের যে পেডিগ্রিটা, আই থিঙ্ক ডিসাইডিং গেম হবে লিডসটা, কারণ লিডসও কিন্তু ওই রেঞ্জে আছে, লিডস তাদের উপরেই আছে। সো লিডস ম্যাচটা যদি টটেনহাম কোনোভাবে বার করতে পারে, 3 পয়েন্ট তুলতে পারে, তাহলে কিন্তু লিডসকে তারা রেলিগেশন জন্য পাঠিয়ে নিজেরা উপরে যেতে পারে। তো ওই গেমটা খুব ডিসাইডিং ফ্যাক্টর অ্যালং উইথ দ্য আদার গেমস। একদমই তাই, একদমই তাই। এন্ড মানে টটেনহাম রেলিগেট হয়ে যাচ্ছে, ব্যাপারটা ভাবতে কেমন লাগে। ছোটবেলা থেকে যখন খেলা দেখা শুরু করেছি, আমরা বিগ সিক্স বলে থাকি, যেখানে টটেনহামের নামটা আমরা বলি। সেই টটেনহাম যদি রেলিগেট হয়ে যায়, সেটা আই গেস প্রিমিয়ার লিগের জন্য খুবই একটা বড় ধাক্কা হবে। এত মিলিয়নস অফ পাউন্ড খরচা করে তারা নতুন স্টেডিয়াম বানালো, সেই স্টেডিয়ামটা যদি চ্যাম্পিয়নশিপ খেলে, মানে ভাবা যাবে ব্যাপারটা।
আই গেস 4টে ম্যাচ অবশ্যই চেলসি ম্যাচ কঠিন, এভারটন ম্যাচ কঠিন, যেটা সেন্স দা বললো লিগ ম্যাচটা থেকে যদি পয়েন্টটা পাওয়া যায়। এখন তারা 34 ম্যাচে 34 পয়েন্টে রয়েছে, তার নিচে বার্নলি 20 পয়েন্টে রয়েছে, বা তার উপরে ওয়েস্ট হ্যাম 36, নটিংহ্যাম 39, লিডস 40। তো কত, হ্যাঁ এবার ওয়েস্ট হ্যামের কার কার খেলা বাকি রয়েছে সেটা দেখতে হবে। ওয়েস্ট হ্যামের ম্যাচ রয়েছে এগেনস্ট ব্রেন্টফোর্ড, আর্সেনাল, নিউক্যাসল টাফ আর লিডস, সেটাও টাফ। মানে তো ওয়েস্ট হ্যাম আর টটেনহামের মধ্যে একটা লড়াই চলবে, একে অপরের সাথে না, দুজনের অন্য অপোনেন্টের সাথে। বাট এবং 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 রোহন দেখো ওয়েস্ট হ্যামেরও কিন্তু লিডস এর সঙ্গে ম্যাচ আছে, তো আবার লিডস একটা বড় ফ্যাক্টর। লিডস একটা বড় ফ্যাক্টর। ওয়েস্ট হ্যামের সাথে ব্রেন্টফোর্ড, আর্সেনাল, নিউক্যাসল, লিডস। এবার আর্সেনাল ম্যাচটা আবার আর্সেনাল কিন্তু ফুল ফ্লেজেডে খেলবে, কারণ আর্সেনালের নিজের তাগিদ রয়েছে লিগ জেতা। তো খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশন হয়ে রয়েছে প্রিমিয়ার লিগে। আই থিঙ্ক এই জন্যই সমস্ত লিগেরই এই শেষের পর্যায়টা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। সামথিং দ্যাট আইএসএল শুড লার্ন, যে রেলিগেশন কেন ইম্পর্টেন্ট। বাট কামিং ব্যাক টু ওয়ার্ল্ড ফুটবল, আমরা রিসেন্টলি যদি এই প্রমোশন রেলিগেশনের স্টোরি বলে থাকি, কয়েকদিন আগে আমরা ন্যাশনাল লিগে দেখলাম রচডেলের ম্যাচটা, রচডেল ভার্সেস ইয়র্ক সিটির যে ম্যাচটা, 95 মিনিটে রচডেল গোল করলো, ভাবলো জিতে গেছে, সব ফ্যান চলে এসেছে মাঠে, হ্যাঁ ফ্যান চলে এসছে। আবার 99 মিনিটে ইয়র্ক সিটি গোল করে ড্র করে লিগ জিতে ওরা প্রমোশন পেয়ে গেল। তো অল দিস ফ্যাক্টরস খুব বড় ইম্পর্টেন্ট হয়ে যায়, ইন্টারেস্টিং হয় ফ্রম দ্য ফ্যান নিউট্রাল ফ্যান্স পার্সপেক্টিভ। বাট সেই যে যারা ফ্যান বেস, সেই যে প্লেয়ার, তাদের যে কত বড় প্রেশার সেটা তারাই জানে। বাট আই থিঙ্ক টাফ ডেজ কামিং অ্যাহেড অফ টটেনহাম, বাট আই থিঙ্ক ওরা কোনোভাবে ম্যানেজ করে নেবে এইবারের মতো। মানে টটেনহাম গোয়িং ডাউন খুবই অড লাগে শুনতে, আফটার স্পেন্ডিং সো মাচ মানি। এন্ড দেখো এত টাকা ইনভেস্ট করেছে, টাকাটা তুলতে তো হবে। এই বড় স্টেডিয়ামটা চ্যাম্পিয়নশিপে আলাদাই এক্সপেরিমেন্ট, আলাদাই এক্সপেরিয়েন্স হবে। ওরা তো ইয়েই তুলতে পারবে না, খরচা তুলতে পারবে না, যা ইনভেস্ট করেছে সেই খরচা তুলতে পারবে না। তুমি চ্যাম্পিয়নশিপে তো একটা প্রিমিয়াম কোয়ালিটির টিকিটের প্রাইস করতে পারবে না, মানে তুমি প্রিমিয়াম টিকিট চার্জ করতে পারবে না ফ্যান্সের থেকে। ফ্যান্সরা অনেকটা ইয়ে করবে, প্রোটেস্ট করবে যে আমরা এত টাকা পে করবো না। প্লাস স্পন্সরশিপ ইস্যু হয়ে যাবে চ্যাম্পিয়নশিপে। প্রিমিয়ার লিগে স্পন্সরশিপ বা চ্যাম্পিয়নশিপ স্পন্সরশিপ ফর আ ক্লাব লাইক ব্রেন্টফোর্ড, ফর আ ক্লাব লাইক উলভস মেক সেন্স। ওরা ওই রেজেরই থাকে, ওদের স্পন্সরশিপ ভ্যালুটা ওরকমই। টটেনহ্যাম হটস্পার কি করে সেটা করবে? তো আই থিঙ্ক কোনোভাবে হলেও ওরা ম্যাচ লিগটা বার করে নেবে এবছর, সোমনাথ। একদমই তাই। এবং আমরা যদি আমাদের নেক্সট পয়েন্টে আসি, তাহলে অবশ্যই একটুখানি লা লিগা ছুঁয়ে যাওয়া উচিত, কারণ ইংলিশ ফুটবলই এখন ডমিনেট করছে বাজার। বাট হ্যাঁ, অবশ্যই লা লিগা আমরা ছুঁয়ে যাব। যদি কথা বলতে হয়, মোটামুটি একটা ক্লোজ চ্যাপ্টার লা লিগাতে। অবশ্যই 5টা ম্যাচ বাকি আছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের, বাট স্টিল 11 পয়েন্টের একটা ম্যাসিভ লিড ফর বার্সেলোনা। লাস্ট ম্যাচে আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই তারা 2-0 গোলে জিতেছে। এবং যদি রিয়াল মাদ্রিদের কথা বলতে হয়, একটা বাজে সিজন, একটা ফরগেটেবল সিজন, যেখানে তারা ট্রফিলেস শেষ করলো প্রায় বলা যেতেই পারে। হ্যাঁ, ম্যাথামেটিক্যালি এখনো আমরা তাই বলছি না ওভাবে, বাট স্টিল এর থেকে কোনো আর কিন্তু আলাদা কিছু হতে পারে না। অবশ্যই 38টা ম্যাচ হবে, 5টা ম্যাচ বাকি, বাট 11 পয়েন্টের লিড মানে বুঝতেই পারছেন। বার্সেলোনা অল দ্য ওয়ে টানা দুবার কিন্তু তারা লা লিগা পরপর জিতলো। হান্সি ফ্লিকের বার্সেলোনা একটা অন্য বার্সেলোনা, আমরা যেটা আগেও দেখে এসেছি। সেই বার্সা মেন্টালিটিটা কিন্তু তাদের মধ্যে চলে এসছে, নেভার গিভ আপ মেন্টালিটি, এবং সেটাই কিন্তু দেখালো। চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই বার্সার অনেক দিনের একটা স্বপ্ন, অনেকদিন তারা চ্যাম্পিয়ন্স লিগ পাচ্ছে না, এই চ্যাম্পিয়ন্স লিগটা জিততে হবে। সেই স্বপ্ন পূরণ না হলেও কিন্তু ডোমেস্টিক ফুটবলে যথেষ্ট সাকসেসফুল বার্সেলোনা, আমরা যদি এই বিগত 2 বছর দেখি। বাট রিয়াল মাদ্রিদের যদি কথা বলতে হয় অপর দিক থেকে, তাহলে কিন্তু পিকচারটা একটুখানি অন্য। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর জার্সি এমবাপে। আমরা ইনজুরি লিস্ট নিয়ে আজও রোহানদার কাছে আমাদের একদম শেষে, বাট সেই রিয়াল মাদ্রিদকে কিন্তু চেনা ছন্দে একেবারেই দেখা যাচ্ছে না। এবং ফর এ ক্লাব লাইক রিয়াল মাদ্রিদ, কোনো ডিবেট করে লাভ নেই, মোস্ট সাকসেসফুল ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাদের জন্য একটা ট্রফিলেস সিজন মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। নেক্সট সিজন, নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে কি চেঞ্জেস হতে পারে অবশ্যই পরের শো গুলোতে আমরা কথা বলবো। বাট ফর নাও
রিয়াল মাদ্রিদ আর ডেসপারেট ফর এ কোচ, ফর এ সিনিয়র টিম কোচ, যেখানে কিন্তু নাম অনেকই অবশ্যই ভেসে আসছে, বাট কোনো কি মরিনহো। এটা একদমই, বাট কোনো কি সত্যতা আছে? স্নেহাশিস যে তোমার কাছে আসি, বেশ কয়েকটা নাম উঠে আসছে। তুমি স্কালোনির নাম বলো, স্কালোনির নাম আমি কালকে দেখছিলাম কোথাও একটা স্কালোনির নাম উঠে আসছে, মরিনোর নাম উঠে আসছে। অ্যা এটাতে কি কোনো আপডেট আছে বা সত্যতা আছে স্নেহাশিস দা? এবার সত্যতা নয়, ওই আর কি যা সোর্স বিভিন্ন এর থেকে যা দেখলাম, তুমি যে নামগুলো বললে অবশ্যই আছে, বাট মরিনোর স্টোরিটা অনেক জায়গায় দেখলাম মানে চলছে। এটা শোনা যাচ্ছে যে মরিনোর যে এজেন্ট, আই থিঙ্ক জর্জে মেন্ডেস নাকি রিয়াল মাদ্রিদকে বলেছে মরিনোর কথা। তারা প্রেজেন্ট করেছে মরিনো চায় আরেকটা স্টিন্ট রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে আনতে রিয়াল মাদ্রিদের জায়গায়। কারণ মরিনো অ্যাজ আ কোচ কিন্তু একটা ভালো সিজন মানে যাচ্ছে তার বেনফিকার হয়ে, পর্তুগালের যে লিগ হয় সেখানে। বেনফিকা হ্যাঁ তার মানে টপ স্পটে নেই, তারা সেকেন্ড স্পটে আছে, আই থিঙ্ক 6 বা 7 পয়েন্ট পেছনে। বাট দ্য মেন ফ্যাক্টর, বেনফিকা কিন্তু স্টিল আনবিটেন। বেনফিকা কিন্তু একটা ম্যাচে এখনো হারেনি, আই থিঙ্ক আর কিছু ম্যাচ বাকি আছে, গোটা সিজন তারা লিগে এখনো আনবিটেন, তো এটা ভালো সিজন যাচ্ছে। এবং একটা প্রেস কনফারেন্সে ভিডিও দেখছিলাম, মরিনো ওটাই বললো যে আর কয়েকটা গেম বাকি আছে, দেখা যাক, তারপর তো 11 দিনের একটা সময় থাকবে, সেখানে ডিসিশন হবে কি করা যায় পরের মৌসুমের জন্য। তো অনেক কিছু হিন্ট চলছে, আমরা জানি মরিনো ইজ ফেমাস ফর হিজ প্রেস কনফারেন্সেস। মরিনো অ্যান্ড হিজ প্রেস কনফারেন্স মানে দারুণ জিনিস, মানে ওর থেকে ভালো জিনিস আর হতে পারে না। তো তো যাই হোক, তো দেখা যাক সেটা হয় কিনা, মরিনো একটা গ্র্যান্ড কামব্যাক হয় কিনা অ্যাজ আ কোচ। বাট হ্যাঁ, তুমি এটা বললে রিয়াল মাদ্রিদের জন্য, ক্লাবের জন্য খুবই একটা বাজে সিজন, একদম ট্রফিলেস, স্পেশালি ইউসিএল। এবং অ্যাটলিস্ট তারা বলতে পারবে যে বায়ার্নের বিরুদ্ধে তারা ফাইটটা করেছিল। বায়ার্ন খুবই শক্তিশালী দল, তারা তাও সেটাকে নেভিগেট করে বেরিয়ে গেছে। বাট বায়ার্নের কাছে সত্যি তারা ফাইটটা করেছিল, স্পেশালি ফার্স্ট হাফে। বাট ওভারঅল খুবই বাজে সিজন। আর লা লিগা বলতে গেলে তুমি এটা বললে একদমই ক্লোজ চ্যাপ্টার, 5টা ম্যাচ, 11 পয়েন্টের ডিফারেন্স, খুব মিরাকেল কিছু না হলে তো এমন হবে না, মানে বার্সাকে সব ম্যাচ হারতে হবে বা ড্র করতে হবে 3-4টে ম্যাচ, ওটা কখনো হতে পারছে না, এই বার্সার সাথে কখনোই হবে না। আমার তো মনে হয় বরং রিয়াল মাদ্রিদ লাকি যে হয়তো ইয়ামালকে গার্ডা বনার দিতে হবে না। কারণ রিয়াল মাদ্রিদ যদি পরের ম্যাচটা কোনো রকম ফাম্বেল করে, হেরে যায় বা ড্র করে, আর বার্সা যদি জিতে যায়, তাহলে তো ইটস অল ডান। ওই মানে ইকুয়েশন থেকেই বেরিয়ে যাবে, 4 ম্যাচ বাকি, 12 পয়েন্টের উপর গ্যাপ হয়ে যাবে। তখন গার্ডা বনার দিতে হবে বার্সেলোনাকে, তখন সেটা ল্যামিন ইয়ামাল হয়তো মিস করে যাবে, কারণ তিনি ইনজুরির জন্য পুরো মরশুম নামবেন না। তো তো সেইটা অ্যাজ এ রিয়াল ফ্যান এখন সেটা হোপ করে যেন সেটা না হয়, অ্যাটলিস্ট ওই ম্যাচটা অব্দি যেন থাকে ক্যালকুলেশনটা, তাহলে ওই জিনিসটা থেকে ওই হিউমিলেশনটা করতে হবে না। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক খুবই বাজে একটা সিজন। বার্সা এটা তো জিতছে, বাট বার্সেলোনা আই থিঙ্ক হ্যান্সেফ্লিকও বলেছে লক্ষ্য একটাই, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। অনেক অনেক বছর হয়ে গেছে বার্সেলোনা তো ক্লাবে একটা চ্যাম্পিয়ন্স লিগ ঢোকেনি। তারা ডিজার্ভ করে, এই ব্যাচটা ডিজার্ভ করে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ, যে ফুটবলটা তারা খেলেছে। এবং একটা ক্লাবের জন্য আর কি বড় জিনিস হতে পারে যে তোমার একাডেমি থেকে 6-7 জন প্লেয়ার উঠে তারা এস্টাবলিশ হয়ে এই লেভেলে ফুটবল খেলছে কন্টিনিউয়াসলি। আই থিঙ্ক দুর্ধর্ষ টিম, হ্যান্সেফ ফ্লিককেও বলতে হবে। আই থিঙ্ক মানে বায়ার্নের সঙ্গে ট্রেবেল জিতেছিল হ্যান্সেফ ফ্লিক, আমি যদি খুব ভুল না করি। তারপর জার্মানির টিমটা কিন্তু তার একদমই ভালো যায়, কিন্তু তারপর ফিরে এসে বার্সা তাকে যে ভরসাটা দেখিয়েছে, তিনি সেটাকে রিপে করেছেন এবং যেভাবে পারফর্ম করলেন লাস্ট 2 বছর, এক কথা অনবদ্য। বাট নেক্সট চ্যালেঞ্জ উইল বি দ্য ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। আই থিঙ্ক পরের মরশুমে তারা সেটার জন্যই সম্পূর্ণ ঝাঁপ। লা লিগা একদমই তাই। কিন্তু চ্যাম্পিয়নশিপ দৌড় হয়তো কনফার্ম হয়ে গেছে, কিন্তু রেলিগেশন জোনে কিন্তু এখন সেভিয়া রয়েছে, একদম তো সেটা একটা একদম ইন্টারেস্টিং হবে। সেভিয়া আছে, একদম সেভিয়া কিন্তু সেভিয়া রেলিগেশন ইউরোপা লিগ। জোনে আছে। হ্যাঁ, সেভিয়া ইউরোপা একেবারে লিগ। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন, হঠাৎ করে যদি ওরা যদি রেলিগেট হয়ে যায়, সেটাও কিন্তু একটা টটেনহ্যামের মতো ইন্টারেস্টিং হবে। হয়তো টটেনহ্যামের মতো বড় ব্যাপার হবে না, বাট স্টিল সেভিয়া ইজ আ বিগ ক্লাব, যারা এতবার ইউরোপা জিতেছে, তো তারা যদি সেগুন্দা ডিভিশন চলে যায়, সেটাও কিন্তু একটা বড় ইউরোপা লিগে সফর। সেভিয়া থাকা মানেই মানে লাস্ট 10 বছরে আমরা দেখেছি, ব্যাস ও সেভিয়াই চ্যাম্পিয়ন হয়েছে, এই আসুক। সেভিয়া যদি রেলিগেট হয়ে একদমই যায়, তাই। that will be a বার্সেলোনার big কথা আমরা একদমই বার্সেলোনার কথা আমরা বলছিলাম, লা মাসিয়া উইল নেভার লেট বার্সেলোনা ডাই, এটা কথাতেই আছে। অসাধারণ, যে কোনো ফুটবল একাডেমির একটা ইন্সপিরেশন লা মাসিয়া। বাট একদম সর্বশেষে আমরা যে জিনিসটা ছুঁয়ে যাব, যেটা না ছুঁলেই নয়, ইনজুরি লিস্ট। এই ওয়ার্ল্ড কাপের আগে রোজই নতুন নতুন প্লেয়ার ইনজুর হয়েছে। রোহানদা, পুরো লিস্টটা বলো, তুমি বলছিলে গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার, প্রত্যেকটা পজিশনে কিন্তু ইনজুরি পাকাপাকি আছে এবং বড় প্লেয়ারদের ইনজুরি হয়েছে। 11। জাস্ট যদি ছুঁয়ে যাওয়া, অবশ্যই আমরা কোনো ছবি দেবো না, কারণ এত ইনজুরি হয়েছে, যদি ছবি দিতে হয় স্ট্রিমার ফেটে যাবে। বাট হ্যাঁ, রোহানদা যদি ছুঁয়ে যাও। একদমই তাই, একদমই তাই, মানে খুবই আনফরচুনেট এই ব্যাপারগুলো। মানে ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে এত ইনজুরি কেন হচ্ছে এরকম, যদি দেখা যায়
টার্স্টেগান তো রয়েছে, টার্স্টেগান হয়তো দেখো রেগুলার টিমের প্লেয়ার ওরকম ভাবে নয়, বাট যদি সেরকম ভাবে গোলকিপার পজিশন ধরে ধরে আসতে হয় তাহলে তুমি ওয়াতারু এন্ডো দেখো, সেও ইনজেড। এখন ওয়ার্ল্ড কাপ হয়তো খেলবে, শেষ মুহূর্তে তো আসবে, বাট কি ইনজুরি থেকে বেরিয়ে ফুল ফর্মে ফেরাটাও একটা বড় ব্যাপার। ততক্ষণে আবার ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে, দু একটা ম্যাচ খেলা হয়ে যাবে, সো সেইগুলো একটা ব্যাপার। হুগো একিটিকে ফ্রান্সের, অবশ্যই লামিন ইয়ামাল, এমবাপে, হাভি সিমন্স রিসেন্টলি হলো, সালাহ, সরি সালাহ, মোহাম্মদ সালাহ। হ্যাঁ, মোহাম্মদ সালাহ, এস্তেভাও, রদ্রিগো, মিলিটো, সার্জ নাবরি, মানে হুম, এতগুলো নাম, আমি তো মনে হয় 7-8 জনের নাম বলে ফেললাম, আর দু একজন মনে ইনজুর্ড হয়ে যাবে। 11 হয়ে যাবে, আর 2-3 হ্যাঁ, দিন ওয়েট করলে ইনজুর্ড 11। জাপানের ওয়াতারু এন্ডোর সাথে মিনামিনো ও, ইনজার্ড, কিন্তু সেও মিনামিও সেও কিন্তু ইনজুর্ড, এ বাবা। মিনামিনো ইনজার্ড আছে। তো সেই দেখতে গেলে কিন্তু যথেষ্ট 8-9 জন খেলে ইনজারি তো লিস্টে ভালো চলে গেল, ভালো টিম হয়ে যাবে। তো না, এদের মধ্যে অনেকেই হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য এখনো অব্দি অফিসিয়ালি আউট নয়, অনেকে হ্যাঁ, ঠিক। কয়েকদিনের জন্য রয়েছে, দিনের শেষ অব্দি আসবে, আই বাট থিঙ্ক শুধু এটিকিকে আর হচ্ছে যাবে সিমান্স, এরাই মনে হয় ওয়ার্ল্ড কাপ শিওর হয়ে গেছে যে খেলবে না। ওয়ার্ল্ড কাপ শিওরের জন্য বাদ হয়ে গেছে। বাট তারাও, বাকিরাও যারা তোমার ইনজার্ড রয়েছে, হ্যাঁ, তারাও কিন্তু কতটা ফর্মে ফিরতে পারবে সেরকম একটা ব্যাপার থেকেই আছে। তো সেইখানে বলতে গেলে একটা বড় বিগ ব্লো, মানে আর এটা কেন বা হচ্ছে, টু মাচ প্রেশার অন দ্য প্লেয়ার সেটা কিনা আই ডোন্ট নো, বাট রিয়েলি আনফর্চুনেট। ওয়ার্ল্ড কাপের আগে সবাই, স্পেশালি দ্য ইয়াংস্টার্স যারা, ঠিক। নাবরি বলো, তারপরে এই হুগো একিটিকে যাবে বলো, সিমান্স। দাবি সিমন্স বলো, সব 22 বছর 23 বছরের সব প্লেয়ার, এরা মুখিয়ে থাকে ওয়ার্ল্ড কাপ খেলবে বলে। সেখানে যদি ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাওয়া যায়, আবার 4 বছর পরে ওয়ার্ল্ড কাপ, তো সেখানে কিরম ফর্মে থাকবে? ইটস ভেরি মানে বিগ ব্লো, আনফর্চুনেট। একদমই তাই, একদমই তাই। মানে ওয়ার্ল্ড কাপের আগে এতগুলো ইনজুরি কখন, মানে অবশ্যই টুর্নামেন্টের ফ্লেয়ারটাই কিছুটা কমিয়ে দেয়, বাট স্টিল নেইমার বেকারই বদনাম, এতগুলো ইনজুরি হচ্ছে। আমার মনে হয় তারও খুব শীঘ্রই চান্স হয়ে যাবে ব্রাজিলের টিমে। আর অবশ্যই সবারই একই, মানে আমি আর স্নেহাশিস তো অবশ্যই ব্রাজিল সমর্থক, আমরা তো চাই হ্যাঁ, তিনি আসুক, বাট স্টিল হ্যাঁ, দেখা যাক কি হয়। ইনজুরি লিস্ট স্কোয়াডের আশা সঙ্গে করবো আর থাকুক। লাস্ট ওয়ার্ল্ড কাপ, আর ওয়ার্ল্ড কাপ হবে না, স্কোয়াডের সঙ্গে অ্যাটলিস্ট থাকুক, এটুকু তো ডিজার্ভ করে নেইমার। হ্যাঁ, একদম যেখানে এত একদম ইনজুরি অবশ্যই। হচ্ছে জায়গা তো ফাঁকা হয়ে যাচ্ছে, এখন ঢুকিয়ে দেওয়া যায়। বাট যাই হোক, আমরা আশা করব যাদের খুব একটা সিরিয়াস না, যাদের হ্যামস্ট্রিং ইনজুরি ধরুন, তারা ওয়ার্ল্ড কাপের আগে সুস্থ হয়ে যাক। লামিন ইয়ামাল, এমবাপে, মোহাম্মদ সালাহর মতো প্লেয়াররা। ইস্তেভাও আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ হয়তো পুরোটা মিস করবেন না। শুরুর হুম, একদম জাস্ট ওয়ার্ল্ড কাপ শুরু হুম, হলেই হুম। হয়তো ফিরে আসতে পারে। বাট যারা ছোট ইনজুরি অবশ্যই পেয়েছে, তারা দ্রুত তাড়াতাড়ি ফিরে আসুক, এবং যাদের বড় ইনজুরি, এসিএল টাইপের ইনজুরি, তাদের অবশ্যই ব্যাড লাক ফর দিস ওয়ার্ল্ড কাপ। বাট হ্যাঁ, আজকে আমাদের এই 12টার বৈঠক ওয়ার্ল্ড ফুটবল শো আজকে এখানেই শেষ করলাম। অনেক ইনফরমেটিভ শো হয়ে গেছে, অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং পরের দিন তো অবশ্যই আমরা আরো আপডেটস নিয়ে আসবো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দুটো হয়ে যাবে এবং সেইটা নিয়ে আলোচনা মোস্টলি থাকবে। ইপিএল এর রেস আরো জমে উঠবে, আর্সেনাল আর কত পয়েন্ট ড্রপ হলো দেখতে হবে। বার্সেলোনা কত তাড়াতাড়ি লিগের কাছে চলে গেল সেটাও দেখতে হবে। বাট হ্যাঁ, পরবর্তী শোর জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন, এবং এখনো যদি রেড স্পোর্টস বাংলার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ফুটবল রিলেটেড শো, ওয়ার্ল্ড ফুটবল রিলেটেড শো আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই জানাবেন এরকম শো কি আমরা আরো ফ্রিকোয়েন্টলি করবো, আপনাদের কি ভালো লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।